ইসলামী ব্যাংক আসলে কি ছিল? 1983 সাল বাংলাদেশে প্রথমবারের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হলো। প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার কারা? জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের আল রাজি ব্যাংক, কুয়েতের কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক। ব্যাংকের 70% পুঁজি আসছিল মধ্যপ্রাচ্য থেকে। এটা কোনো রাজনৈতিক দলের প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার। আর পারফরমেন্স, আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 1999, 2000, 2004, 2005 চারবার বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে নির্বাচিত করছিল। সিঙ্গাপুরের দ্য এশিয়ান ব্যাংকার 2022 সালে বাংলাদেশের স্ট্রংগেস্ট ব্যাংক এই উপাধি দিয়েছিল ইসলামী ব্যাংকে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার 500টা ব্যাংকের মধ্যে মাত্র 22টা ব্যাংক এই খেতাব পাইছিল সেই সময়। তার একটা ইসলামী ব্যাংক। ব্রিটেনের ব্যাংকার ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় 2012 সাল থেকে প্রত্যেক বছর আছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে প্রথম। দ্য ইকোনমিস্ট লিখছিল, চীনের পরে বাংলাদেশকে বিশ্বের প্রধান পোশাক উৎপাদন ঘাঁটি বানাতে ইসলামী ব্যাংক পথিকৃতের ভূমিকা রাখছে। 2015 সালে দেশের মোট রেমিটেন্সের 27% পরিচালনা করত এই একটা ব্যাংক। টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের প্রায় 5/1 অর্থায়ন আসতো এই ইসলামী ব্যাংক থেকে। $10 বিলিয়ন ব্যালেন্স শিট, 1,20,00,000 আমানতকারী। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদের 90%, সর্বনিম্ন খেলাপি ঋণ, শক্তিশালী তারল্য, গ্রাহকদের অগাধ আস্থা। এটা ছিল বাংলাদেশের সবচেয়ে সফল আর্থিক প্রতিষ্ঠান। প্রশ্ন হইল, এরকম একটা ব্যাংকে কেউ ধ্বংস করতে চাইবে কেন? থাকলে তো ভালো দেশের জন্য, কিন্তু কেন চাইবে? বাংলাদেশে একটা ইসলামী প্রতিষ্ঠান যখন অত্যন্ত সফল হয়, তখন সেকুলার এস্টাবলিশমেন্ট এইটাকে হুমকি হিসাবে দেখে। না, অর্থনৈতিক হুমকি না, আইডিওলজিক্যাল হুমকি, আদর্শিক হুমকি। তাদের ভয় হলো একটা ইসলামী ব্যাংক যদি বাংলাদেশের সেরা ব্যাংক হয়ে যায়, তাহলে এটা প্রমাণ করে যে ইসলামী অর্থনৈতিক মডেল কাজ করে, এই সংগঠন কাজ করে। আর এই প্রমাণটা তাদের কাছে অসহনীয়, এটা তারা সহ্য করতে পারে না। তো কি করা যাবে? ব্যাংকটাকে ধ্বংস করতে হলে আগে একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আমার আগের এপিসোডে দেখছেন না, যুদ্ধ করতে হলে আমেরিকা কিভাবে গ্রাউন্ড তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, দরকার হলে মিথ্যা বলে তৈরি করে। একটা ন্যারেটিভ দরকার তাইলে এই ব্যাংকটাকে ভাঙার জন্য। সেই ন্যারেটিভ হইলো ইসলামী ব্যাংক জঙ্গিদের অর্থায়ন করে। এই ন্যারেটিভ নির্মাণে প্রধান বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখলো কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত। তার গবেষণার নাম দ্য ইকোনমিক্স অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড দ্য গ্রোথ অফ পলিটিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। এই গবেষণায় তিনি দাবি করলেন, জামাতে ইসলামী 1975 থেকে 2012 সালের মধ্যে $11 বিলিয়ন মুনাফা করছে। ইসলামী ব্যাংক তাদের প্রধান আর্থিক হাতিয়ার। ইসলামী রাজনৈতিক দলগুলার 13টা সেক্টরে বিনিয়োগ করে প্রত্যেক বছর $30 কোটি থেকে $60 কোটি রাজনৈতিক কাজে খরচ করে। এই গবেষণাটা কত দূর গেল জানেন? যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির কম্ব্যাটিং টেরোরিজম সেন্টার পর্যন্ত। তাদের রিপোর্টে ডক্টর বারাকাতকে সরাসরি উৎস হিসেবে সাইট করা হলো বাংলাদেশের জঙ্গি অর্থায়ন নিয়ে। জিও পলিটিক্যাল মনিটরে এই প্রবন্ধ বাড়াইল তার তথ্যের ভিত্তিতে। ভারতীয় মিডিয়া এটাকে 2 হাতে লুফে নিল। ফ্রন্টিয়ার উইকলি লিখলো, ইসলামী জঙ্গি সংগঠনের সম্পদ $100 বিলিয়ন কাছে পৌঁছে যাচ্ছে। এবার একটু লক্ষ্য করেন কি হচ্ছে। একজন অর্থনীতিবিদের গবেষণা, যেটা মূলত একটা রাজনৈতিক দলের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে, সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হইতেছে যেন ইসলামী ব্যাংক মানে জঙ্গি অর্থায়ন। একটা 70% বিদেশি মালিকানাধীন আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চারকে একটা রাজনৈতিক দলের ব্যাংক বানায় ফেলা হচ্ছে। আজকাও এই একই কাজ করা হইতেছে, আবার সেটা পুরো ইন্ডিয়া আর পশ্চিম আনক্রিটিক্যালি গ্রহণ করতেছে। তারপর আসলো আসল বোমাটা। কি সেটা? 2012 সালের জুলাইয়ে মার্কিন সিনেটের একটা সাব কমিটি এইচএসবিসির একটা আভ্যন্তরীণ ব্যর্থতা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করলো। মূল বিষয় ছিল এইচএসবিসি কিভাবে মানি লন্ডারিং ঠেকাইতে ব্যর্থ হয়েছে। কিন্তু সেই রিপোর্টে একটা লাইন ছিল, এইচএসবিসির নিজস্ব ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানাইছিল নিষিদ্ধ জেএমবি প্রধান শাহ আব্দুর রহমানের ইসলামী ব্যাংকে একটা হিসাবও ছিল। হায় রে হায়, এটা ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। এই একটা লাইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হইলো পুরা ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়নকারী হিসেবে ব্র্যান্ড করতে। কেউ জিজ্ঞেস করলো না, বাংলাদেশের কোন ব্যাংকে অপরাধীদের কি অ্যাকাউন্ট নাই? আছে তো, প্রত্যেকটা অপরাধীর কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সোনালী ব্যাংকে কি নাই? জনতা ব্যাংকে কি নাই? একটা ব্যাংকে একজন অপরাধীর অ্যাকাউন্ট থাকা মানে কি পুরো ব্যাংকটা জঙ্গি অর্থায়নকারী? কিন্তু ন্যারেটিভ একবার তৈরি হয়ে গেলে লজিক আর কাজ করে না। আর একটা মজার তথ্য দেই, আমেরিকান নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের একটা গবেষণা থিসিসে রোনাল্ড টেরেল এর ইসলামিক ব্যাংকিং, ফিনান্সিং টেরোরিজম অর মিটিং ইকোনমিক ডিমান্ড, এই গবেষণার গবেষক এই সিদ্ধান্তে আসছেন যে ইসলামী ব্যাংকিং এর সাথে সন্ত্রাসবাদের সংযোগ মূলত অ্যানেকডোটাল, মানে বিচ্ছিন্ন ঘটনা ভিত্তিক, কাঠামোগত না। এর প্রসার হয়েছে তেলের যে রাজস্ব, আমাদের ওভারসিজ মার্কেট, রেমিটেন্স আর মানুষের ধর্মের প্রতি অনুরাগের কারণে। এবং এটাকে বরং সংযম এবং অন্তর্ভুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু এই গবেষণার কথা আপনি কোথাও শুনবেন না, কারণ এটা ন্যারেটিভে ফিট করে না। 2013 সালে ন্যারেটিভটা রাজনৈতিক ময়দানে নামলো। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অর্থ মন্ত্রণালয়ের একটা মিটিং এর পর ক্যামেরার সামনে এসে সরাসরি বললেন, ইসলামী ব্যাংকের 8% অর্থায়ন সন্ত্রাসবাদের সাথে জড়িত। কি সর্বনাশের কথা! এটা এত বড় শক ছিল যে ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাখাল রাজা জরুরি মিটিং ডেকে বিদেশি ব্যাংকগুলোকে বললেন, ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা চালায় যান। প্রতিমন্ত্রীর কথা উপেক্ষা করেন, মানে গভর্নর নিজেই জানতেন এটা ন্যারেটিভ, বাস্তবতা না। ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান পরে বলছেন যে তারা সবাই ইসলামী ব্যাংকে জামাতের ব্যাংক বলে ব্র্যান্ড করলো, আর টেক ওভারের কথা চারিদিকে ছড়ায় পড়লো। সেকুলারদের দানবায়ন ব্র্যান্ডিং সফল।
তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দানব হিসেবে চিত্রিত করতে চায়। এই কাজে সে এখন পুরোপুরি সফল। এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য সে প্রস্তুত। কি সেই ধাপ? ন্যারেটিভ রেডি, জনমত তৈরি, এবার অপারেশন। আমি আবার 5 জানুয়ারি 2017 ফিরে যাচ্ছি। গল্পটা আমি বলতেছি না, বলতেছেন তারা যারা এই গল্পের কলাকুশলী, এই গল্পের দায় ভোগ করছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর আহসান এইচ মনসুর উনি বললেন, ব্যাংকের পর ব্যাংক তারা এটা করছে। বোর্ড সদস্যদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো, হোটেলে নিয়ে যাওয়া হতো, বন্দুকের মুখে শেয়ার বিক্রি আর পদত্যাগ করতে সই করতে বলা হতো। তিনি বলছিলেন, আন্তর্জাতিক মানদণ্ডে এটাই সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। এই স্কেলে ব্যাংক ডাকাতি আর কোথাও হয়নি। এটাতে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে এবং গোয়েন্দা সংস্থার লোকজন বন্দুক না ধরলে এটা সম্ভব হতো না। এটা ফিনান্সিয়াল টাইমসে ছাপা হয়েছে। 7 বছর পর এমডি মান্নান প্রথমবার মুখ খুললেন, বললেন, আমাকে এমন একটা পেডে পদত্যাগ করতে সই করানো হয়েছিল যেটা ব্যাংক কোনোদিন ব্যবহার করেনি। আমি 7 বছর দেশের বাইরে ছিলাম। সাংবাদিকরা যোগাযোগ করছিলেন, কিন্তু আমি নিরাপদ বোধ করতাম না। মনে হতো না বাংলাদেশের শ্বাস নিতে পারবো। জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অভিযোগ করলো, তাদের মাত্র 3 দিনের নোটিশ দেওয়া হয়েছিল, প্রতিনিধি পাঠানোর সুযোগই পায়নি। দ্য ইকোনমিস্ট লিখলো, সৌদি আরব কুয়েতের শেয়ার হোল্ডারদের এই বোর্ডরুম কুসম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। তারপরে কি হলো? আইডিবি তাদের শেয়ার 7.5 থেকে 2.1% নামা আনলো। দুবাই ইসলামী ব্যাংক চলে গেল, আল রাজি চলে গেল, কুয়েত ফিনান্স হাউস চলে গেল। একটা আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠান থেকে সব আন্তর্জাতিক বিনিয়োগকারী পালায়ে গেল। আর ঢুকলো কে? এস আলম গ্রুপ, চট্টগ্রামের পটিয়ার ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম। কিভাবে ঢুকলো? শেল কোম্পানি দিয়া। শেল কোম্পানি মানে জানেন কি? শেল কোম্পানি মানে হলো এমন একটা কোম্পানি যেটা কাগজপত্র আছে, নাম আছে, রেজিস্ট্রেশন আছে, কিন্তু আসলে কোনো ব্যবসা নাই, কোনো কারখানা নাই, কোনো অফিস নাই, কোনো কর্মী নাই, কোনো পণ্য নাই, শুধু কাগজ আছে। এটাকে বাংলায় বলতে পারেন ভুয়া কোম্পানি বা কাগজে কোম্পানি। তো এই শেল কোম্পানি দিয়ে কি করা হয়? ধরেন আপনি ব্যাংক থেকে ঋণ নিতে চান, কিন্তু আপনার নামে নিলে ধরা পড়বেন যে এত টাকা একজনই নিতেছে। তখন কি করবে? 10টা ভুয়া কোম্পানি খুলবে, প্রত্যেকটার আলাদা নাম, আলাদা কাগজপত্র, তারপর প্রত্যেকটা কোম্পানির নামে আলাদা আলাদা ঋণ নিবে। ব্যাংকের কাগজ দেখায় 10টা আলাদা কোম্পানি ঋণ নিছে, কিন্তু আসলে টাকাটা যাচ্ছে একজনের পকেটে। এস আলম ঠিক এই কাজটা করছে। এস আলমের শেল কোম্পানিগুলোর নাম ছিল এক্সেল ডাইং, আরামদাক স্পিনিং, এবিসি ভেঞ্চার্স, গ্র্যান্ড বিজনেস, প্লাটিনাম এন্ডেভার্স, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, ব্লু ইন্টারন্যাশনাল। নামগুলো শুনে মনে হয় সব ওরে বাবা কত বড় বড় কোম্পানি রে বাবা। তারপরে ইংরেজির নাম, ইংরেজির যেহেতু নাম রাখিছে তাহলে ঠিকই ভালো কোম্পানি হবে। 7টা কোম্পানি যাদের বেশিরভাগই শেয়ার কেনার মাত্র 1 বছর আগে রেজিস্ট্রেশন করা হয়েছে। কোনো আসল ব্যবসা নাই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রশ্ন করেনি, স্টক এক্সচেঞ্জ কোনো প্রশ্ন করেনি, সিকিউরিটিজ কমিশন কোনো প্রশ্ন করেনি, কেউ কোনো প্রশ্ন করেনি, কারণ পুরাটাই পরিকল্পিত। তাহলে এরপরে কি হইল? এইবার আসেন আসল গল্পে। এস আলম গ্রুপ ব্যাংকটা দখল করলো। তারপরে প্রথম ইনিংসে হইল নিয়োগ বাণিজ্য। 2017 পর থেকে ইসলামী ব্যাংকের প্রায় 10,000 নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। কোত্থেকে জানেন? কোত্থেকে? বেশিরভাগই পটিয়া থেকে, একটা জায়গা থেকে। ওই এস আলম যেটি জন্মাইছে, তারপরে গান শুনেন, এস আলমের নিয়ে গান শুনেন, পটিয়ার গান। হ্যাঁ, এস আলমের নিজের এলাকা। এটা যোগ্যতা না, আনুগত্য, এটাই ছিল নিয়োগের মাপকাঠি। এরপর শুরু হলো দ্বিতীয় ইনিংস, ঋণ আত্মসাৎ। দুদকের তদন্ত অনুযায়ী এস আলম তার নিজের লোকদের বিনিয়োগ আইটিআর বোর্ডের মূল পদে বসে ব্যাংকটাকে একটা ব্যক্তিগত ঋণ যন্ত্র পরিণত করলো। সংখ্যাগুলো শোনেন, এস আলম তার সহযোগীরা 7 বছরে 50,000 কোটি টাকা বেশি ঋণ নিছে এই ব্যাংক থেকে। ব্যাংকের মোট বকেয়া ঋণের 47% চলে গেছে এস আলমের কোম্পানিগুলোতে। দুদক তাদের ইতিহাসের সবচেয়ে বড় মামলায় 67 জনের বিরুদ্ধে 10,479 কোটি টাকার আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনছে। 134টা ঋণের মাধ্যমে 9,283 কোটি টাকা চলে গেছে এই শেল কোম্পানিগুলোতে, মানে কাগজে কোম্পানিগুলোতে, যাদের কোনো আসল ব্যবসা নাই। ব্যাংকের ঋণ সীমা লঙ্ঘন করা হয়েছে বারবার। মানে যে পরিমাণে ঋণ সে দিতে পারে না তার চেয়ে বেশি ঋণ বারবার সে দিচ্ছে নিয়ম ভেঙে। এস আলমের সুগার মিলের ঋণ সীমা 2,400 কোটি টাকা থেকে 3,800 কোটি টাকা করা হয়েছে, যেটা ব্যাংক কোম্পানি আইন সরাসরি লঙ্ঘন করে। ঝুঁকি স্কোর, এটা ব্যাংকিং এর ভাষা, আমি আর বললাম না। এটা খুবই উচ্চ ঝুঁকির একটা ঋণ। তারপর জামানত মাত্র 40 থেকে 70 ভাগ, যেখানে ব্যাংক ঋণ কখনোই দেওয়া সম্ভব না, তাও ঋণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর পরে বলছেন, ব্যাংকটা এস আলম গ্রুপকে খেয়ে ফেলার জন্য দেওয়া হয়েছিল, আর তারা সেই কাজ সম্পন্ন করছে, ব্যাংকটাকে ধ্বংস করছে। টাকাগুলো ডলার হয়ে দেশের বাইরে চলে গেছে। ফলাফল 2021 ডিসেম্বর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক তারল্য সংকটে পড়লো। ব্যাংকের তারল্য সংকট মানে হলো ব্যাংকের কাছে এখনই দেওয়ার মতো নগদ টাকা নাই। বাংলাদেশ ব্যাংক থেকে জরুরি ভিত্তিতে 13,820 কোটি টাকা সাহায্য নিতে হলো ইসলামী ব্যাংকে, যেটা অবিশ্বাস্য ব্যাপার। এত বড় সুপার পারফর্মিং ব্যাংক তার লোন নিতে হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় তারল্য জমা দিতে না পেরে প্রত্যেকদিন জরিমানা দিতে হইতো সেই সময় ব্যাংকে। তৎকালীন গভর্নর আব্দুর রব তালুকদার টাকা ছাপায় 1.5 বছর ব্যাংকটাকে বাঁচায় রাখছিল, কিন্তু দায়ীদের বিরুদ্ধে কিছুই করেনি। চিন্তা করেন যে ব্যাংকটা গ্লোবাল ফিনান্সের সেরা ব্যাংক ছিল, এশিয়ান ব্যাংকের স্ট্রংগেস্ট ব্যাংক ছিল, যার আমানতকারী ছিল কোটির উপরে, সেই ব্যাংকটা এখন বাংলাদেশ ব্যাংকের কাছে ভিক্ষা চাইতেছে বেঁচে থাকার জন্য। এটা হলো পরিকল্পিত ধ্বংস। এরপরে হলো জুলাই বিপ্লব। 2024 5 আগস্ট হাসিনা পলাইলো। নতুন সরকার এসে প্রথম যেটা করলো, এস আলমের লোকজনকে ব্যাংক থেকে বাদ করে দিল। ব্যাংকগুলো চালানোর জন্য নতুন লোক বসানো হলো। আর মনে আছে আব্দুল মান্নানের কথা, যাকে 2017 সালে ডিজিএফআই লোকজন বাসা থেকে তুলে নিয়ে যে জোর করে ইস্তফা দেওয়া হয়েছিল, সেই মান্নানকে ফিরাই নিয়ে আসা হলো। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হইলেন। আর ব্যাংকের কি হলো? ঘুরে দাঁড়াইতে শুরু করলো। 5 আগস্টের পর মানুষ ব্যাংক থেকে টাকা তুলছিল গড়ে প্রতিদিন 200 কোটি টাকা বেশি, যা জমা পড়ছিল তার চেয়ে। মানে ব্যাংক থেকে টাকা বাড়িয়ে যাচ্ছিল ঝরঝর করে। কয়েক মাসের মধ্যে সেই ব্যবধান নেমে আসলো 6 কোটিতে।
মানে মানুষ আবার ব্যাংকে টাকা রাখতে শুরু করলো, আস্থা ফিরে আসলো। তারপর সরকার আরো বড় পদক্ষেপ নিল। এস আলমের হাতে যে 5টা ব্যাংক ছিল, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী আর এক্সিম, এই 5টাকে জুড়ে দিয়ে একটা বানানো হলো, নাম দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকার নিজের পকেট থেকে 35,000 কোটি টাকা ঢাললো যাতে ব্যাংকটা দাঁড়াইতে পারে। আর যারা আগে মালিক ছিল, এস আলম, তার পরিবার, তাদের শেয়ারের দাম করা হলো 0, মানে তাদের কিছুই রইল না সম্পদ হিসাবে। আসলে তো তাই, নিজের টাকা তো নিচে, গ্রাহকের টাকা, আমানতকারীদের টাকাও নিয়ে চলে গেছে। তার তো শূন্য হওয়ার কথা, তার তো টাকা দেওয়ার কথাই ব্যাংকে। সহজ ভাষায় লুটেরাদের বের করে দেওয়া হলো, দোকান সরকার নিজে চালানো শুরু করলো, আর লুটের টাকা উদ্ধারের চেষ্টা শুরু হলো। মনে হচ্ছিল শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে, কিন্তু যায় দিন ভালো আসে দিন খারাপ। তারপরে বিএনপি ক্ষমতাতে আসলো। বিএনপি ক্ষমতায় আসার পরে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হইলো। সংসদে পাশ হইলো ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026। এই আইনে একটা নতুন ধারা যোগ করা হলো, ধারা 18A। এই ধারা কি বলে? একীভূত ব্যাংকের পুরনো মালিক বা পরিচালকরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগকৃত অর্থের মাত্র 7.5 ভাগ অগ্রিম দিয়ে ব্যাংকের দখল ফিরে নিতে পারবে। বাকি 92.5 ভাগ 2 বছরে 10% সুদে শোধ করলেই হবে। এটা বোঝেন ব্যাপারটা। সরকার 35,000 কোটি টাকা ঢালছে এই ব্যাংকগুলোকে বাঁচাইতে, জনগণের টাকা। পুরনো মালিকদের শেয়ার শূন্য নামাইছে, কারণ তারা প্রমাণিতভাবে ব্যর্থ, প্রমাণিতভাবে লুটেরা। দুদক মামলা করছে, ফরেন্সিক অডিট হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া এটা সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বলা হয়েছে। এবং সেই টাকার 7.5%, মানে 2,500 কোটি টাকার মতো দিয়া পুরনো মালিকেরা সবকিছু ফেরত নিতে পারবে। যারা ব্যাংক লুট করছে তারাই আবার সেই ব্যাংকের মালিক হবে। বাংলাদেশ ব্যাংকের বিগত গভর্নর হাসান হাবিব মনসুর, যাকে মপ করে সরায় দেওয়া হয়েছে, তার শেষ সংবাদ সম্মেলনে কি বলছিল দেখেন। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফেরত দিতে পারবে, এবং তারা লুট করবে এবং সরকারি টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থা নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। দেখেছেন, তিনি কিন্তু বলছিলেন এই 5 ব্যাংক পুরনো দুর্বৃত্ত মালিকদের ফিরিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। শুধু তাই না, মাত্র কয়েকদিন আগে 12 এপ্রিল 2026 ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ওমর ফারুককে জানেন 1986 সাল থেকে ইসলামী ব্যাংকে ছিলেন। আওয়ামী আমলে তাকেও জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। বিপ্লবের পর ফিরে আসছিলেন, ব্যাংক ঘুরে দাঁড়ানোর কাজ করতেছিলেন, আর এখন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তাকে সরানো হইলো। কারা সরাতে চাইছিল জানেন? রিপোর্ট কইতেছে এস আলম সংশ্লিষ্ট একটা গ্রুপ দীর্ঘদিন থেকে তাদের সরানোর চেষ্টা করতেছে। মানে এস আলমের লোকজন এখনো ব্যাংকের ভেতরে প্রভাব খাটাইতেছে, আর নতুন সরকার সেটা হইতে দিতেছে। মানে শুধু আইন বদলাইছে বিএনপি তাই না, যারা ব্যাংকে বাঁচানোর চেষ্টা করতেছিল তাদেরকেও একে একে সরানো হইতেছে। বাকি স্ক্রিপ্ট যেমন আছে তেমনই থাকবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করলো যে পুরনো মালিকরা ফিরলে আমানতকারীদের কি হবে। উল্টা বোঝানো হয়েছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকগুলো ফেরত দেওয়া হইতেছে। আপনি যদি কাণ্ড জ্ঞান খাটান তাহলে দেখবেন এই ব্যাংকে তো টাকা নাই, তারা টাকা তো সব সরাই ফেলছে, সেই জন্যই তো এরা টাকা দিতে পারতেছিল না। তারা কি আকাশ থেকে টাকা পয়দা করবে, আমানতকারীদের টাকা ফেরত দেবে? তারপরে এখানে তিনটা মৌলিক সমস্যা আছে, বুঝে দেখেন। যারা টাকা রাখছেন তারাও বুঝে দেখেন। প্রথমত, অভিভাবকত্বের বিশ্বাসঘাতকতা। একটা বেসরকারি ব্যাংক যখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে না, তখন সরকার চুপ করে বসে থাকতে পারে না। কারণ ব্যাংকের টাকা রাখা মানুষগুলা সাধারণ নাগরিক, চাকরিজীবী, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বৃদ্ধ, যাদের সারা জীবনের সঞ্চয় সেখানে। সরকার তখন বোর্ড ভেঙে দেয়, প্রশাসক বসায়, নিজে টাকা ঢালে। এই মুহূর্তে সরকার শুধু নিয়ন্ত্রক থাকে না, সে হয়ে যায় অভিভাবক। ওই ব্যাংকের আমানতকারীদের কাছে একটা অলিখিত প্রতিশ্রুতি দেয়, আমি তোমাদের টাকার দায়িত্ব নিচ্ছি। এখন সেই দায়িত্ব থেকে সরে গিয়ে ব্যাংক ফিরে দেওয়া মানে সে প্রতিশ্রুতি ভাঙা। আমানতকারী জিজ্ঞেস করবে, আপনি তো বললেন আমার টাকা নিরাপদ, তাহলে যে লুট করছে তার হাতে আবার ব্যাংকটা দিয়ে দিতেছেন কেন? 2 নাম্বার, প্রমাণিত ব্যর্থতার পুনর্বাসন। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা লজিকের বিরুদ্ধে যায়। একজন ড্রাইভার যদি মাতাল অবস্থায় গাড়ি চালায় দুর্ঘটনা ঘটায়, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে, কিন্তু তার লাইসেন্স ফেরত দেওয়া হবে না। তো তার তো লাইসেন্স কেড়ে নেওয়া হবে। এখানে যেটা হইতেছে সেটা হইতেছে দুর্ঘটনা ঘটানো ড্রাইভারকে আবার স্টিয়ারিং ধরে দেওয়া হইতেছে, সাথে যাত্রীদেরকে বসায় দেওয়া হইতেছে ওই গাড়িতে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিল তাদেরকে নিয়ে। 3 নাম্বার, নৈতিক ঝুঁকি। অর্থনীতিতে একে বলে মরাল হ্যাজার্ড। আপনি যদি দেখেন যে ব্যাংক লুট করলেও শেষ পর্যন্ত ফেরত পাওয়া যায়, তাহলে আপনি ভবিষ্যতে প্রত্যেকটা ব্যাংক মালিককে একটা বার্তা দিচ্ছেন, লুট করো, সরকার বাঁচাবে, তারপর আইন বদলে ফেলতে পারবে। এটা শুধু একটা ব্যাংকের সমস্যা না, এটা পুরো ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি নষ্ট করে দেয়। সোজা কথায়, সরকার বিপদে অভিভাবক সাজছিল, এখন ওই সরকার বদল হয়ে যাওয়ার পরে নতুন সরকার এসে লুটেরাদের চাবি ফেরত দিচ্ছে, ওই অভিভাবকত্ব থেকে নিজেকে সরাই নিয়ে দায়টা জনগণের কাঁধে আবার দিয়ে দিতেছে, সুবিধাটা লুটেরাদের হাতে তুলে দিতেছে। কিন্তু প্রশ্নগুলো করতেই দেওয়া হইতেছে না, কারণ এখানে আরেকটা গল্প আছে, আরেকটু গভীরে। কি সেই গল্প? আমি এবার আপনাদেরকে সেই গল্পটা শোনাই, সেই মিসিং ডটটা জোড়া লাগাই দিই, যেটা পুরো ছবিটা পরিষ্কার করে দেবে। সৈয়দ হাবিব হাসনাদ নামটা মনে রাখেন। এই ভদ্রলোক প্রথমে ছিলেন এস আলমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। এরপরে 2018 সালের আগস্টে তিনি হইলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, যেটা পরে গ্লোবাল ইসলামী ব্যাংক নাম নেয়। 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকে প্রশাসক বসানোর আগ পর্যন্ত প্রায় 7 বছর তিনি ওইখানেই ছিলেন। অর্থাৎ এস আলমের 2টা ব্যাংকের ব্যাংক লুটে তিনি ছিলেন মূল নির্বাহী হাতিয়ার। ফার্স্ট সিকিউরিটিতে নাম্বার 2, গ্লোবাল ইসলামীতে নাম্বার 1। এই হাবিব হাসনাদ কে? এই হাবিব হাসান হচ্ছে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন আহমেদের আপন ভাইরা। এইখানে দেখেন সালাউদ্দিন সাহেবের ওয়েব বলতেছে ক্লোজ রিলেটিভ। এবার আর একটা তথ্য দিই, 2015 সালের 10ই মার্চ সালাউদ্দিন সাহেবকে যখন উত্তরা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে নেওয়া দেওয়া হয়, এরপর তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন, শিলংয়ে ছিলেন, ওগুলো মেলা গল্প, এগুলো আর যাই না। কিন্তু সেদিন যার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে বাসাটা কাটছিল এই হাবিব হাসনাতের বাসা।
এস আলমের ব্যাংকারের বাসা। এখন ভাবেন এই সম্পর্কটা কি শুধু পারিবারিক? গণঅভ্যুত্থানের পর যখন ফিরে আসছে তখন এস আলমের গাড়ি করে সে সম্বর্ধনা নিছে সালাউদ্দিন। পরাবার বলে আমি জানি না মানে তুই তো নিজেই বসে আছিস তোর মধ্যে। আর গণঅভ্যুত্থানের পরে হাবিব হাসনাত রাতারাতি বিএনপি নেতা হয়ে গেলেন। শুধু নেতা না, 2010 জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 মানে পটিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার জন্য তদবির করলো। সেই পটিয়া যেখান থেকে এস আলমের ইসলামী ব্যাংক হাজার হাজার অধ্যক্ষ কর্মী ঢুকাইছিল। পুরো এক সার্কেলটা দেখেন। হাসিনার আমলে এস আলম ব্যাংক লুট করছে, তার প্রধান সহযোগী ছিল হাবিব হাসনাত। হাবিব হাসনাত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনের ভাইরা বিএনপি ক্ষমতায় এসে সেই লুটেরাদের ফিরে আসার জন্য আইন বানাইতেছে। সালাউদ্দিনের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ বহু আগে থেকে এস আলমের অফিসে বসে। হাসিনা পালানোর পর দেশে থাকা এস আলমের সম্পত্তির অলিখিত নিয়ন্ত্রণ সালাউদ্দিন পরিবারের কাছে। এস আলম আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দুইটা আলাদা নাম, কিন্তু একই স্বার্থ। পেছনে তাকান, পুরো গল্পটা একই পাঠান। প্রথম ধাপ, ন্যারেটিভ বানাও, বুদ্ধিজীবীদের, মিডিয়া দিয়ে, আন্তর্জাতিক রিপোর্ট দিয়ে ব্যাংকটাকে জঙ্গি অর্থায়নকারী বানায় দাও, যাতে এর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া যায়, কেউ প্রশ্ন করবে না। দ্বিতীয় ধাপ, গোয়েন্দা সংস্থা দিয়ে বন্দুকের মুখে ব্যাংকের মালিকানা পাল্টে দাও, যারা আসল মালিক তাদের তারায় দাও, যে লুটেরাকে তুমি পছন্দ করো তার হাতে তুলে দাও। তৃতীয় ধাপ, শেল কোম্পানি বানাও, শেল কোম্পানির নামে ঋণ নাও, নিজের এলাকার মানুষ নিয়োগ দাও, নিয়ম ভেঙে ঋণ দাও, সবকিছু মিলে ব্যাংকটাকে ফাঁপা করে ফেলো, টাকাটা সিঙ্গাপুর, লন্ডন, দুবাই পাঠায় দাও। চতুর্থ ধাপ, যখন জনতা খেপে ওঠে, সরকার পালায়, তখন সংস্কারের নাটক হয়। কিন্তু পঞ্চম ধাপে নতুন সরকার আসে, সিস্টেম হয়, নতুন বন্দোবস্ত হয়, আইন বদলায়, আর সেই লুটেরারাই ফিরে আসে। ইসলামী ব্যাংকের গল্প শুধু একটা ব্যাংকের গল্প না, এটা বাংলাদেশের একটা প্যাটার্নের গল্প, যেখানে ইসলামী প্রতিষ্ঠান সফল হলে সেটাকে আগে অবৈধ বানানো হয়, তারপর লুটে খাওয়া হয়, তারপর লুটেরাদের পুনর্বাসন করা হয়। সেকুলার এস্টাবলিশমেন্ট, বুদ্ধিজীবী, গোয়েন্দা সংস্থা, লুটেরা ব্যবসায়ী সবাই এই একই সিস্টেমের অংশ। আর এই সিস্টেমটা এখনো চালু আছে, এটাকেই বলা হয় বন্দোবস্ত। আমি বলি ঘুটু। আমরা সেই জন্যই বলছিলাম নৌকার ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। বিএনপির সুযোগ ছিল জনতার শক্তির উপরে ভরসা করে এই ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে দাঁড়ানো, এই ফ্যাসিস্ট কাঠামোকে বদলায় দেওয়ার, ভেঙে ফেলা। তারা সেটা করলো না, তারা সেটা করেনি, বরং এটাকে শক্তিশালী করলো। তারা আর একটা বিএনপির অধীনে হাসিনার মতো একটা শাসন চায়, একটা ফ্যাসিস্ট শাসন চায়। এই দুই গণবিরোধী শক্তির হাত থেকে মুক্তি আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।